বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা যেটা সর্বশেষ খবরে দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার তার জাতির উদ্দেশ্যে দেওয়ার জন্য ভাষণ রেকর্ড করবেন আগামী বুধবারে 10 তারিখে বেতার এবং টেলিভিশনে। আমরা ধারণা করতে হয় বুধবার রাতে অথবা বৃহস্পতিবার রাতে হয়তো বা সন্ধ্যায় তিনি দিনেও অবশ্য এখন বক্তৃতাদের ট্র্যাডিশন চালু হয়েছে, নির্বাচনী তফসিল ঘোষণা করবেন এই বক্তৃতার মধ্য দিয়ে। তো আমার যেটা প্রশ্ন যে নির্বাচনের জন্য কতখানি প্রস্তুত বাংলাদেশ বলে মনে হচ্ছে ওয়াদুদ ভূঁইয়া? হ্যাঁ, আমরা আশা করেছিলাম আরও আগেই তফসিল ঘোষণা করবে। তো অবশেষে তাদেরকে ধন্যবাদ, যদি করে, এখনো সংশয় আছে, এখনো ঠিক সংশয় আছে বলবো না, যদি করে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো নির্বাচনের জন্য মানুষ প্রস্তুত। মানুষ বহুদিন পাবলিক ভোট দিতে পারে নাই, তারা একটা ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহী। যেমন ধরুন তিনটা জেনারেশন ভোট দিতে পারে নাই, তাদের লাইফে তারা ভোট কী জিনিস সেটা দেখে নাই। কারণ আওয়ামী লীগের আমলে যে ভোটগুলো হচ্ছে কোনো ভোটেই কোনো পাবলিক ভোটার অ্যাটেন্ড করতে পারে নাই। সেই কারণে উদ্গ্রীব তরুণ সমাজ, বিশেষ করে নতুন ভোটাররা এবং পুরনো ভোটাররাও বহুদিন ভোট দেখেনি। সেই জন্যই তারা ভোটের জন্য উদ্গ্রীব হয়ে আছে। শুধু জাতীয় ভোট নয়, ইউনিয়ন পরিষদের, পৌরসভার, উপজেলা এইগুলোতেও তারা সঠিকভাবে ভোট দিতে পারে নাই, কারণ এটা আওয়ামী লীগের সময় সিল মেরে নেওয়া হতো। সেদিক থেকে এবং রাজনৈতিকভাবে দলগুলো প্রস্তুত, আমরা নিজেরাও প্রস্তুত। জামাত ইসলাম যত যাই বলুক না কেন, তারা কিন্তু 1 বছর আগ থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছে, তারাও প্রস্তুত, বা অন্যান্য ইসলামিক দলগুলোও প্রস্তুত। সেই হিসেবে বলবো বাম রাজনৈতিক যারা আছে বা আমাদের যারা সহযোগী, আমরা একসাথে আন্দোলন করেছি যুগপৎ, তারাও প্রস্তুত। সেই হিসাবে আমরা মনে করছি যে ইনশাল্লাহ নির্বাচনী মাঠ এবং জনগণ ভোটের জন্য প্রস্তুত। মিস্টার রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। এবার অভ্যুত্থানের পরে পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে, নির্বাচনের জন্য কতটা প্রস্তুত এই প্রশ্নের সঙ্গে সঙ্গে এটাকেও প্রশ্ন হিসেবে দেখতে হবে নির্বাচন কতটা প্রয়োজনীয়। যদি প্রয়োজনীয় হয় তাহলে প্রস্তুতিটা নিতেই হবে। আমরা এর আগে যতগুলো অভ্যুত্থান দেখেছি, সেই অভ্যুত্থানের পরে দেশটাকে একটা স্বাভাবিক রাজনৈতিক সাংবিধানিক গতিধারার মধ্যে নিয়ে আসার জন্য নির্বাচন ছিল অবশ্য করণীয়। যে কারণে 69-এর অভ্যুত্থানের পরে আমরা নির্বাচন হতে দেখেছি, 90-এর অভ্যুত্থানের পরেও আমরা নির্বাচন হতে দেখেছি। এবারই একটা ব্যতিক্রম আমরা দেখলাম যে অভ্যুত্থান হলো, কিন্তু মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। নির্বাচন কি হবে, আদৌ হবে, কতদিন পরে হবে, হলে কিভাবে হবে, কাউকে কি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হবে, নাকি জনমতের প্রতিফলনটা নির্বাচনের মধ্য দিয়ে ঘটবে, এরকম নানা প্রশ্নে কিন্তু দেশ আলোড়িত হচ্ছে। যে কারণে আপনিও আবার এই প্রশ্নটাই করলেন যে নির্বাচন কি হবে কি না, কিংবা ওয়াদুদ ভাইও যেটা বললেন যে যদি হয়। তার মানে এখনও পর্যন্ত এই কনফিউশনটা দূর হচ্ছেই না যে নির্বাচন কি হবে, বর্তমান সরকার কি নির্বাচন দিতে আগ্রহী, নাকি তিনি বাধ্য হয়ে নির্বাচন দিচ্ছেন। আর জনগণ নির্বাচন করতে যতটা আগ্রহী, নির্বাচনের সেই পরিবেশটা কি তৈরি করা হচ্ছে। নির্বাচনের জন্য যে সামগ্রিক আয়োজন লাগে সেটা কিছুটা করবেন নির্বাচন কমিশন, বেশিরভাগটাই করবেন কিন্তু রাজনৈতিক দলসমূহ নানাভাবে তাদের তৎপরতা শুরু করেছেন। কিন্তু নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকতার কাজটা শুরু না করছেন, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোও কিন্তু ফুল সুইংয়ে যে কাজ করবেন সেটাও কিন্তু করে উঠতে পারছেন না। ফলে আমরা বলবো যে নির্বাচনটা প্রয়োজনীয় দুটো কারণে। একটা হলো আমাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য নির্বাচনটা দরকার। দ্বিতীয়ত হচ্ছে একটা যে অনিশ্চয়তার মধ্যে দেশ পড়েছে, যে আমরা কার কাছে চাইব, কে আমাদের দাবিগুলো পূরণ করবে। দেশের অর্থনীতিটার এই যে বেহাল অবস্থা, সেখান থেকে দায় নিয়ে কে অর্থনীতিটাকে চাঙ্গা করবে। এই জায়গায়
একটা দায়বদ্ধ রাজনৈতিক শক্তিকে দেখতে গেলে সেটা তো নির্বাচন ছাড়া আর কোনো উপায় আসার পথ নাই। এই দুটো বিষয় ছাড়া আর একটা বিষয় আছে যেটা বলতে হয়তো একটু খারাপ লাগে, কিন্তু তারপরেও যদি বলি, বাংলাদেশের পাওয়ার ট্রান্সফার করার ক্ষেত্রে, ক্ষমতা হস্তান্তর করার ক্ষেত্রে কী পথ খোলা আছে? হয় নির্বাচন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্যদের নির্বাচনের মধ্যে দিয়ে একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, অথবা ক্ষমতা হস্তান্তর করতে না চাইলে অভ্যুত্থানের মাধ্যমে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, অথবা রাতের অন্ধকারে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে যাওয়া। তাহলে সেনা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান এবং নির্বাচন, তাহলে কোনটা বেটার অপশন? সেই বেটার অপশন যদি ভাবতে হয়, তাহলে নির্বাচনের কোনো বিকল্প কি আছে? এবার প্রথমবারের মতো একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এবং কালকেই নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছে যে 1 ঘন্টা সময় বাড়িয়ে দেয়া ভোট গ্রহণের সময়, এবং মঙ্গলবার থেকে বিদেশে যেহেতু এবার প্রবাসী ভোটাররা প্রথমবারের মতো ভোট দেবেন, ব্যালট পেপার পাঠানো হবে। রিটার্নিং অফিসার তাদের নিয়োগ সংক্রান্ত ইস্যু, বা ব্যাংক থেকে আগে ব্যাংকের কর্মকর্তারা নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করতেন, এবার সেটা নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও হয়নি। কিন্তু গণভোটের যে টেকনিক্যাল ইস্যুস, মানে 4টে বিষয়ে ভোট, 4-এর অধীনে আবার অসংখ্য ইস্যুস আছে, ভোটাররা আসলে কতটা এই বিষয়ে অবগত এবং তারা আসলে বুঝে শুনে ভোট দিতে পারবেন কিনা, এবং সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে, কোনো জটিলতা দেখেন কিনা এই জায়গায়? সময়টা বড় সমস্যা নয়। সমস্যা হলো যে নির্বাচনের গণভোটের প্রশ্নগুলো বুঝতে পারা এবং সেই অনুযায়ী উত্তর দেওয়া। আমাদের কাছে যেটা মনে হয়, আমরা বাসদের পক্ষ থেকে শুরুতেই গণভোটটাকে আমরা প্রয়োজনীয় মনে করি নাই। আমরা মনে করেছিলাম গণভোট একটা গণবিড়ম্বনা তৈরি করবে, প্রশ্নের কারণে তৈরি করবে, নৈতিক কারণে তৈরি করবে। 4টা প্রশ্ন আছে, আমি যদি দুটো প্রশ্নে একমত হই, দুটো প্রশ্নে যদি দ্বিমত হই, তাহলে আমি কোথায় ভোট দেব, কী ভোট দেব এবং কেন দেব? যদি আমি হাঁ ভোট দেই, তাহলে একদিকে আমি যা মনে করি না, যা বিশ্বাস করি না, সেটার পক্ষে ভোট দেওয়া হয়। আবার যদি আমি না ভোট দেই, তাহলে গণ অভ্যুত্থানটাকে ডিফাই করা হয়। তাহলে আমরা তো গণ অভ্যুত্থানটাকে যুক্তিসঙ্গত মনে করি, কিন্তু সরকারের যে প্রস্তাবনা সেটাকে সবগুলোকে যুক্তিসঙ্গত মনে করি না। এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে অপ্রয়োজনীয় মনে করে, তারা মনে করে এটা অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির ব্যাপার। তাহলে কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে যার দ্বিমত আছে, আবার গণ অভ্যুত্থানটাকে যে আবার যুক্তিসঙ্গত মনে করে, সে কোথায় ভোট দেবে? এগুলো ছিল, আমি ধরি যে সাধারণভাবে একটা সচেতন ভোটারের প্রক্রিয়া। কিন্তু যারা আমরা গ্রামের সাধারণ মানুষ, তারা এই ভোট দিতে গিয়ে কী করবে? তাদেরকে যদি বলে দেয়, চাচা আপনি কিন্তু হাঁ ভোটে দেবেন, চাচি আপনি কিন্তু হাঁ ভোটেই দেবেন, তাহলে এটা কি হবে? এটা কি ভোট হবে, নাকি এটা এক ধরনের ম্যানিপুলেশন হবে? তাহলে এটা গণভোটের নামে শেষ পর্যন্ত কি একটা গণপ্রতারণায় পর্যবসিত হবে? যদি স্বাভাবিকভাবে ভোট হয়ে গণভোটে দেখা গেল 20% ভোট পড়েছে, আর পার্লামেন্টারি ইলেকশনে সব মিলে 65 কিংবা 70% ভোট পড়েছে, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? এর ব্যাখ্যাটা আমরা কিভাবে করব? তাহলে কি গণ অভ্যুত্থানের প্রতি মানুষের উৎসাহ, আগ্রহ, শ্রদ্ধা, ভালোবাসা, দায়বদ্ধতা সব হারিয়ে গেল? একটা জিনিস খেয়াল করে দেখুন, এর আগে যে আমাদের 3টা গণভোট হয়েছে, 3টা গণভোটেরই কিন্তু যদি বিবেচনা করি, 2টা গণভোট হয়েছে ক্ষমতা দখলের পরে, একটা নির্দিষ্ট সময়ের পরে ক্ষমতা দখলটাকে জাস্টিফাই করার জন্য। এটা হলো 87 এবং 85-তে, 77 এবং 85-তে। আর তৃতীয় যে গণভোটটা হয়েছিল, এটা 90-এর গণ অভ্যুত্থানের পরে 27শে ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, নির্বাচনের পরে পার্লামেন্ট গঠিত হলো। পার্লামেন্টের সকল দলের একটা সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এলো। যেহেতু পার্লামেন্ট আইন প্রণয়নের জায়গা, সংবিধান সংশোধনের জায়গা, ফলে পার্লামেন্টের সংবিধান সংশোধন হয়েছে, সে ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা, এজন্য পার্লামেন্টারি সম্মতির বাইরেও একটা গণসম্মতির জন্য সেপ্টেম্বর মাসে গিয়ে একটা গণভোট করা হয়েছিল। সেই গণভোটে কিন্তু সবাই মিলে চেষ্টা করে 35% ভোট পড়েছিল। তার মানে 65% মানুষ ভোট দিতেই যায়নি। আর এবার ইতিমধ্যে একটা গণবিরক্তি তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে ভোটটা কেমন হবে? সে কারণে আমার মনে হয় যে গণভোটের নামে এটা একটা খারাপ কথা বললে সেটা কি গণতামাশা হবে কিনা, আর যদি ভালো অর্থে বলি এটা হচ্ছে একটা গণবিড়ম্বনা হবে। কতক্ষণে ভোট দেব, প্রশ্নগুলো পড়বো কিনা, বুঝবো কিনা, যদি আমি বুঝতে না পারে দূর ছাই যে কোনো একটা জায়গায় দিয়ে দিলাম, হ্যাঁ দিলাম বা না দিলাম, ওই যে 4টা যে প্রশ্ন দিয়ে একটাতে টিক দেওয়া মতো, এইরকম কি আমরা দিয়ে আসবো? তাহলে গণভোটের যে তাৎপর্য সেটাকে আমরা নিজে হাতে নষ্ট করে দিলাম। এই জন্য আমার মনে করি এই গণভোটের নামে এই গণবিড়ম্বটা না করলেও হতো। তারপরেও যেটা হচ্ছে, 1 ঘন্টা সময় বাড়িয়ে দেওয়াটা হয়তো সময় কিছুটা কাজে লাগবে, কিন্তু বাস্তবে
ফলাফলটা খুব ভালো হবে না। মিস্টার ওয়াদুদ ভাইয়া। হ্যাঁ, আমি রতন ভাইয়ের সাথে একমত। গণভোটটা পাবলিক বুঝবেই না। গ্রামের শিক্ষিত শিক্ষিত বলবো না, অর্ধশিক্ষিত বা কম শিক্ষিত অথবা শিক্ষা নাই এমন লোকরা তো এটার কিছুই বুঝবে না। ইভেন আমাদের মতো অনেক লোকেই এতগুলো বিষয় পড়ে নাই, অ্যাটেনশন দেয় নাই। আমরা মিডিয়ার বদলতে যেগুলো যে সংস্কার বৈঠক, জাতীয় নির্বাচনের ঢামাঢোলের মধ্যে মানুষের মনোযোগ ওইদিকে যাবেও না, মনোযোগ যাবেও না। মানুষ থাকবে সিরিয়াসলি দানের শীষ বা ইত্যাদি ইত্যাদি মার্কা নিয়ে থাকবে, কিন্তু গণভোটের বিষয়টা নিয়ে ওদিকে অ্যাটেনশনও যাবে না, কর্মীদেরও যাবে না। প্রচার যারা করবে প্রচারকও থাকবে না। এটা কে প্রচার করবে? গভর্নমেন্টের কি এত হ্যান্ডস আছে, এত কর্মী আছে যে এটার জন্য বুঝাবে বাড়ি বাড়ি গিয়ে? সে অবস্থা নাই। তো প্রায় 84টি বিষয়গুলো এতটা সাধারণ মানুষ বা জন্য এত কঠিন যে তারা পড়লেও বুঝবে না। যে মানে আফার হাউসে সে কি বুঝবে? এরকম অনেক কিছু সংস্কারের বিষয় আসছে, ভাষাগত যে অবস্থান, সেখানে বেশিরভাগ ভোটাররা বুঝবেও না, পড়বেও না। 100 পাতার এই সমস্ত জিনিস পড়ার মতো কার ধৈর্য আছে? আপনার আছে কিনা আমি জানি না, আমার অন্তত নাই। তো সেক্ষেত্রে দেখা গেল যে যত জাতির প্রশ্নে আমি হয়তো পড়লাম কোনো একটা বিশেষ প্রয়োজনে, কিন্তু একটা সাধারণ ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, পেশাজীবী, একটা সবজি ব্যবসায়ী, সাধারণ শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা, এরা তো এটা করতে পারবে না। অতএব এই জায়গায় গিয়ে তারা ভুল করবে, হাত জায়গায় না, নার জায়গায় হ্যাঁ, অথবা তারা এই ভোটটা এড়িয়ে যাবে। আর আমার তো মনে হয় না যে রাজনৈতিক দলগুলো এই প্রচারণায় গণভোটের ইস্যুতে খুব সিরিয়াস নেবে, কারণ নিজেদের যান বাঁচায় তাই অবস্থা বাদ দিয়ে, নিজেদের ভোট বাদ দিয়ে গণভোটের বিষয়ে কথা বলবে না। এতে করে আমার সন্দেহ হচ্ছে যে জিনিসটা রতন ভাই যেমন বলছে, এই জিনিসটা সরকার করা ঠিক হয়নি, অন্য কোনো ওয়েতে যাওয়া উচিত ছিল। ওই যে উনি বললো না, একটা প্যাকেজ আছে 4-5টা পয়েন্ট, তো আমার 2টা পয়েন্ট আমার পছন্দ হয়েছে, আরেকটা 2টা পয়েন্ট আমার পছন্দ না, তো আমি কি করে দেব? 2টা তো পছন্দ, হাতে দেবো না নাতে দেবো? হাতে দিলে যেটা অপছন্দ সেটাও আমি তার পক্ষে চলে যাচ্ছি, নাতে দিলে যে 2টাতে আমার পছন্দ সেটার বিরুদ্ধে চলে যাচ্ছি, ইত্যাদি চিন্তাভাবনা করে সচেতন লোকরাও, সচেতন আমি শিক্ষিতদের কথা বলছি, সচেতন লোকরাও এই জায়গা থেকে বিরত থাকার সম্ভাবনা আছে। তৃতীয়ত আরেকটা সম্ভাবনা আমার মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে, আওয়ামী লীগের যে ভোটাররা দেশে আছে এবং বাড়িঘর আছে, যারা ভোট দিতে যাবে বা না গেলেও ওদেরকে যদি আওয়ামী লীগ যদি পাঠায় যে তোমরা অন্তত না ভোটটা দিয়ে আসো, গণভোটের না ভোটটা দিয়ে আসো, তাহলে আওয়ামী লীগের বিরাট একটা অংশ না ভোটে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই হিসাবে এই গণভোটটা খুবই গণবিড়ম্বনা। জি, আপনি যেহেতু আছেন, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ অসুস্থ, সংকটাপন্ন অবস্থায় আছেন এবং বাইরে নিয়ে যাওয়ার চিন্তাও হচ্ছে, আবার শারীরিক ধকল সামলাতে পারবেন কি না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসতে পারছেন না এখনো পর্যন্ত। এরকম একটা পরিস্থিতিতে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়া, নির্বাচনের দিকে ইতিমধ্যে আমরা জানি বিএনপি নির্বাচনের ট্রেন্ড উঠে পড়েছে, বাট এটা কোনো রকমের প্রভাব ফেলবে কিনা বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডে, বা যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি এদিক সেদিক হয়ে গেলে, সেটা মিস্টার রহমানের আশার দিক থেকে হোক না আশার দিক থেকে হোক, বেগম জিয়ার সুস্থতা বা অসুস্থতার বেড়ে যাওয়ার দিক থেকে হোক? না, ইনশাল্লাহ ওইরকম কোনো সমস্যা হবে না। আমরা তো একটা দল, আমাদের নেতা যেখানেই থাক, যেভাবে থাক, সেটা তো আমরা মানবো, ফলো করব। আর জাতি তো ইন্টারনেটের যুগে এটা এমন কোনো আড়ালে মনে হয় না। যদি তাই হতো তাহলে আপনার এই যে ইরানের খোমেনি এত বছর দেশের বাইরে থেকে, নেট নাই, ইন্টারনেট নাই, কিছু নাই, এই অবস্থায় যে বিপ্লব ঘটিয়ে দিল এবং সরকার প্রতিষ্ঠা করলো, এবং আপনার ধরেন পাকিস্তানের বেনজির ভুট্টোর কথা যদি বলি, তারপরে আপনার নওয়াজ শরীফের কথা যদি বলি, তারা তো একাধিকবার নির্বাসনে ছিল, তারা নির্বাসনের থেকেও তো দল চালিয়েছে, নির্বাচন চালিয়েছে। তো আমাদের দলীয় যে অবস্থান অস্তিত্ব, যেমন প্রতিদিন এখন আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করছে, আজকে ছাত্রদল উপজেলা ভিত্তিক সকল ছাত্রদল নেতাদের সাথে সারা দেশে বৈঠক হচ্ছে, গতকাল জেলাভিত্তিক
হয়েছে। আগামীকালকে যুব দলের জেলা ভিত্তিক হচ্ছে। প্রতিদিন 2-4-5টা করে আমাদের বিভিন্ন এলাকায় 10টা-5টা করে গণসংযোগ কিন্তু ওনার হচ্ছে। তো উনি তো গণসংযোগটা করবে আমার সাথে, উনি তো সাধারণ ভোটার কাছে করবে না, উনি তো একটা কর্মীর কাছে করবে, নেতার কাছে করবে। সেই জিনিসগুলো উনি লিড করছে। অতএব ইনশাল্লাহ কোনো সমস্যা আমি দেখি না। আর বিএনপি এত বড় একটা দল, যদি সমস্যা আমরা অনুভব করি তাহলে আমরা আছি কেন? আমরা যে এতগুলো নেতা বাংলাদেশে আছি, আমরা আছি কেন? আমরা আমাদের দলের পক্ষে, নেতার পক্ষে, আমাদের নেতৃত্ব দেশেই এখন পর্যন্ত আছে। ইনশাল্লাহ অবস্থা একটু একটু উন্নত হচ্ছে। তো নেত্রী উপস্থিত থাকা এটাও আমাদের জন্য বিশাল একটা শক্তি। যেমন ধরুন নেত্রী এখন সিটি স্ক্যানে পজিটিভ ভালো রেজাল্ট আসছে, এন্ডোস্কোপিতে ওনার দেখা গেছে ওনার যে লিভারে রক্তক্ষরণ হতো সেটা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় বিএনপি আভ্যন্তরীণভাবে ভাবছে, আমার যা মনে হয় আর কি, দেশের ট্রিটমেন্টটাকে প্রায়োরিটি দেওয়ার সম্ভাবনা বেশি আছে যদি ওনার ওরকম ফ্লাই করার মতো স্বাস্থ্যের উপযোগী না হয়। তাহলে সেক্ষেত্রে আমি মনে করি বিএনপি নির্বাচনে কোনো সমস্যা অনুভব করবে না, সমস্যা হবে না। মিস্টার রাজাকুজ্জামান রতন, যেমন ধরেন এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বড় দলের বড় নেত্রী এরকম একটা সংকটের মধ্যে আছে, যিনি জাতীয় নেত্রী, সেজন্য তারা একটা ধারণা করেছিল যে তফসিল যদি পিছিয়েও দেওয়া হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই। এবং আমার অনুষ্ঠানেই এবি পার্টির নেতা মিস্টার মঞ্জু বলছিলেন যে বিএনপি যদি চায় নির্বাচন পিছিয়ে দিতে আমরা সবাই তাদেরকে সমর্থন করব। সো মিস্টার তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা, দেশে আসতে পারা না পারার ইস্যু, এগুলো কোনো সমস্যা তৈরি করবে কিনা নির্বাচন কেন্দ্রিক? এখানে তো মূল চাওয়াটা বিএনপি কি চাইবে সেটা আমরা কি চাইতে পারি? মানে আমরা চাই বিএনপি এটা চাক, এরকম কি বলবো? যে না, আপনি কি দেখছেন আর মানে আপনার কাছে কি মনে হচ্ছে? এখন যে জিনিস, দুটো জিনিস আছে, যে আমাদের দেশে বেদনার শক্তিটাও কিন্তু অনেক বড়। খালেদা জিয়া দীর্ঘদিন নিপীড়িত হয়েছেন, জেল খেটেছেন, শারীরিক স্বাস্থ্যের নানা ধরনের অবনতি হয়েছে। একসময় দেশের বাইরে চিকিৎসা করতে যেতে চাইতেন বারবার, বা নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, তাকে যেতে দেওয়া হয় নাই। এখন পরিস্থিতি পাল্টেছে, তার দেশের বাইরে যাওয়ার সুযোগটা আছে, কিন্তু সেই শারীরিক সক্ষমতাটা নেই। এইটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু, বিএনপির কর্মীদের মধ্যে তো বটেই, অন্যদের মধ্যেও কিছুটা উদ্বেগ আছে, সহানুভূতির জায়গাটা আগের চেয়ে হয়তো একটু বেড়েছে। কখনো কখনো সহানুভূতির শক্তিও কিন্তু দলকে শক্তি যোগায়। তো ফলে আমার কাছে মনে হয় যে বিএনপি এটা বিএনপির মতো করে ট্যাকেল করবে। আর তাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থেকেই তো দল পরিচালনা করছেন গত 15 বছর ধরে। ফলে আগামী নির্বাচনের আগেও তিনি সেভাবে পরিচালনা করবেন। তাদের দলের নেতাকর্মীরা যদি সেটা মেনে নেয় তাহলে আমাদের তো এটা নিয়ে কিছু বিষয় বলার নেই, মাথা ব্যথা থাকার কোনো কারণ না। আমাদের এই অনাবশ্যক মাথা ব্যথা অনেক সময় সন্দেহ উদ্রেক করে। তা আমরা মনে করি বিএনপি এর বিষয়টা তাদের মতো করে ট্যাকেল করবে। কিন্তু আমাদের যেটা দেখা দরকার যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। আমাদের তো একটা শ্রেষ্ঠ নির্বাচনের কথা বলা হয়েছে না, আমাদের দেশে নাকি এইবার আমরা একটা শ্রেষ্ঠ নির্বাচন দেখব। তা আমরা বলি যে ভাই, শ্রেষ্ঠ নির্বাচন প্রত্যেকেই ডিক্লেয়ার করেছে, কিন্তু আমরা একটু সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। কারণ 14 সালের নির্বাচনটাও তো ভালো নির্বাচন হয়েছিল, সেই সময় নির্বাচন কমিশনার বলেছিলেন, শামসুলুদা বলেছিল যে 18 নির্বাচনেও খুব ভালো নির্বাচন হয়েছে। 24-এর নির্বাচন তো অসাধারণ। সেনাপ্রধান আজিজ তো একটা নির্বাচনের পরে 18 পরেই বোধহয় বলেছেন ইতিহাসে সেরা নির্বাচন। কোথাও এরকম নির্বাচন দেখেছি। ফলে আমাদের ওই ঘোষণা দিয়ে সেরা করার চাইতেও বাস্তবে যেন সুষ্ঠু হয়, সেটাই আমাদের প্রত্যাশা। তাহলে হবে কি, নির্বাচনকে কেন্দ্র করে একটা জবাবদিহিমূলক জায়গায় দেশটাকে আমরা নিয়ে যেতে চাই। গত 15 বছরের সবচেয়ে বড় সমালোচনাটা আমাদের কি ছিল? নির্বাচন ছিল না, জবাবদিহি ছিল না, দমনপীড়ন ছিল। মানে শাসন ক্ষমতায় যারা আছেন তাদের ইচ্ছা অনুযায়ী হাসতে হবে, তাদের ইচ্ছা অনুযায়ী প্রশ্ন করতে হবে, এবং তাদের ইচ্ছা অনুযায়ী তাদের উত্তরটাই আবার প্রকাশ করতে হবে। এগুলো তো আমরা দেখেছি। এরপরে যেন বাংলাদেশ সেই দিকে আর না যায়। বাংলাদেশ যেন বলতে পারে যে আমরা খারাপ আছি, আমরা ভালো আছি এটা বলার লোক অনেক আছে, আমরা খারাপ আছি, আমাদের ব্যাংকটা ভালো নাই, আমাদের শেয়ার মার্কেট ভালো নাই, আমাদের কৃষকরা ভালো নাই, আমাদের শ্রমিকদের মজুরিটা ভালো হচ্ছে না, আমাদের নারীরা নিরাপদে পথ চলতে পারছে না, আমাদের ধর্মীয় সংখ্যালঘু যারা তারা নিরাপত্তাহীনতায় ভোগে, পাহাড় এবং সমতলের মধ্যে সম্প্রীতি নাই। এই নাই কথাটা রাষ্ট্রের কাছে বলতে, রাষ্ট্র তখন উদ্যোগ নেবে এই নাইটাকে কিভাবে আছেতে রূপান্তরিত করা যায়। কিন্তু আমাদের এখানে সমালোচনা করলে তো রাষ্ট্রদ্রোহিত হয়ে যায়, সমালোচনা করলেই তো কখনো কখনো মনে হচ্ছে রাষ্ট্রের ভাবমূর্তি নিয়ে টানাটানি করা হচ্ছে।
তার মানে কি এমন একটা মানে শাসন ব্যবস্থা আমরা পরিচালনা করতে চাই যেখানে সবসময় প্রশংসা শুনবো? ওই যে একসময় বলতো না যে জাহাপনা প্রিয় কথা বলবো না প্রয়োজনীয় কথা বলবো, তো জাহাপনা মুস্কি এসে বলতো প্রিয় কথাই বলো। তা সবাইকে প্রিয় কথাই বলতে থাকবে, তাহলে কি গণতন্ত্র চর্চা হবে? গণতন্ত্র মানে মত প্রকাশ করা নয়, গণতন্ত্র মানে হচ্ছে দ্বিমত প্রকাশ করা। দ্বিমত প্রকাশ করে আমি যেন স্বাভাবিক থাকতে পারি, দ্বিমত প্রকাশ করার পরে আমার যেন আতঙ্কে থাকতে না হয়, দ্বিমত প্রকাশ করেও আমি যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারি, এইরকম একটা পরিবেশ দেশে হোক। কোনো একটা সরকার ক্ষমতা আসার পরে 5 বছরে তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন, জনগণ যদি সেটাকে ঠিক মনে না করেন, পরের 5 বছর ভোট দিয়ে যেন সেটাকে মানে পাল্টে দিতে পারেন, এইরকম একটা জায়গা থাকলে হবে কি, যারা ক্ষমতা থাকবেন তাদেরও একটা দায়বদ্ধতা তৈরি হবে। যে কোনো দায়হীনতা বা দায়মুক্তি দুটাই কিন্তু স্বৈরাচারের মানসিক ভিত্তি তৈরি করে। আমরা সেরকম ব্যবস্থা দেখতে চাই না, সে কারণে মনে করি নির্বাচনটা অন্তত সুষ্ঠু হোক, নিয়মিত হোক। সো মিস্টার রতনের এই কথার সূত্র ধরে আমি জাস্ট আপনি কি মনে করেন, এবং একই সঙ্গে আমার প্রশ্ন, উনি বারবার সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, সুষ্ঠু নির্বাচন বা ভালো নির্বাচন বা অ্যাকসেপ্টেবল ক্রেডিবল ইলেকশন বলতে যা বোঝায় সেটার জন্য আসলে প্রস্তুতিটা দেখা যাচ্ছে কিনা? এর সঙ্গে অনেকগুলো প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি, তারা কতখানি প্রস্তুত, প্রশাসন কতখানি তৈরি, প্রশাসনের সঙ্গে সরকারের বা প্রশাসনের উপরে সরকারের নিয়ন্ত্রণ কতখানি, সশস্ত্র বাহিনীর ভূমিকা কী হবে, বিশেষ করে সেনাবাহিনীর, এবং সেই ভূমিকা তারা কতখানি রাখতে সক্ষম ওই অর্থে তারা তার পুলিশের ভূমিকা অবতীর্ণ হতে পারবে না, সেখানেও সরকারের সঙ্গে তার সংযোগ কী, রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা নানা বিভাজন, মেরুকরণ, মানে আমরা জুলাই অগাস্টে যে ঐক্য দেখেছি, এখন তো একেবারেই পুরো নানা রকমের মতভিন্নতা, কাদা ছোড়াছুরি, সেটা দেখা যাচ্ছে নানা ধরনের জোট হচ্ছে। এবং প্রশ্ন যেটা আরও, যে একটা অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কিনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবার ইস্যুটা কী হবে, তাদের ভোটারদের অবস্থা কী হবে, আওয়ামী লীগের বাইরে আরও কিছু রাজনৈতিক দল আছে, তারা আসলে যদিও তাদের কার্যক্রম স্থগিত না, নিবন্ধন স্থগিত না, কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম কোথাও পাচ্ছে না, তারা স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। তো এই রকম অবস্থা, এবং এগুলো নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে বলে অনেকেই মনে করছেন। ওদিকে জামায়াতের নেতৃত্বে 8 দলীয় একটা ইসলামী জোট হয়েছে, তারা তাদের নানা রকমের বক্তব্য এখনও রেখে যাচ্ছে, এটা আগে করতে হবে, ওটা করতে হবে, এটা না করলে এটা হবে না। তো সব মিলিয়ে আসলে কি পরিস্থিতিটা কতখানি অনুকূল একটা উৎসব সেরা নির্বাচনের জন্যে, অথবা মিস্টার রতন যেটা বলেছেন যথার্থই বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমার সেরাও দরকার নেই, উৎসব মুখরও দরকার নেই, আমার একটা সুষ্ঠু নির্বাচন। সেটা ইলেকশন কমিশন যেটা বলছে, কয়েক শতাব্দীর বা কয়েক দশকের মধ্যে সেরা এটা মনে হয় সরকার বেশি বলছে, ইলেকশন কমিশন ঠিক সেই অর্থে বলছে, সরকারও বলছে, কমিশন চ্যালেঞ্জিং হবে সেটাও বলছে আবার। তো এটা বাংলাদেশে ট্র্যাক রাখা দায়, কে কখন কি বলে, সকালে কি বলে, বিকালে কি বলে, সেটা আবার আমরা বিগত সময় আওয়ামী লীগের সময় শামসুল হুদাকে দেখেছিলাম। শামসুল হুদা বলেছিল যে 71 সালের নির্বাচন উপহার দিলাম, 71 সালে যেভাবে 70 সালের নির্বাচন উপহার দিলাম, 70 থেকে এই পর্যন্ত এত সেরা নির্বাচন হয়নি। তো সেরকম নির্বাচন আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন রতন ভাই যেটা বলছেন, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ একটা নির্বাচন হলে বিতর্কের ঊর্ধ্বে থাকবে সব কিছুতে। ইনক্লুসিভ না হলেও কিন্তু একটা সমস্যা আছে, এটা কিন্তু বিএনপি ফিল করে। অপরদিকে নির্বাচনটা কতটুকু, আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলছি যে কতটুকু মানে ক্রেডিবল হবে, কতটুকু সুষ্ঠু হবে, এই ব্যাপারে কিছু সমস্যা দেখা দিতে পারে। কারণ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি দেশের। এই সরকারকে বলা যায় একটা দুর্বল সরকার, যে কোনো সরকার থেকে দুর্বল একটা সরকার। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনার ভোট হয়, সরকারের হয়তো ইচ্ছা আছে, ইলেকশন কমিশনের সদিচ্ছা আছে, ডক্টর ইউনূস সাহেবের একদম ক্লিয়ার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা আর বাস্তবায়ন এক কথা নয়। বাস্তবায়ন করতে গেলে দেখা গেল যে ওনার যে শক্তি সামর্থ্য দরকার, পুলিশের যে একটা স্ট্রেংথ দরকার, সেটা কতটুকু আছে। সরকার যদি পুলিশকে রিফর্ম করার জন্য যদি অ্যাটেনশন খুব বেশি দিত, তাহলে এটা আরও ভালো হতো আর কি, আমাদের এই শঙ্কার জায়গাটা কমে যেত। তো এখন যদি সেনাবাহিনীকে খুব সিরিয়াসলি ইনভলভ করে, ইভেন ভোট কেন্দ্রের ভিতরে বাইরে,
পাশাপাশি ধরেন আমাদের আনসার আছে, বিজেপি আছে, এদেরকেও যদি প্রোভাইড করে ইলেকশনে খুব ভালোভাবে, তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তবে একটা আশঙ্কার কথা হলো এই জায়গায় প্রশাসনের বা বিভিন্ন বাহিনীতে যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম বিভিন্ন মতের পথের, তারা কিন্তু এক মতেরও না বা নিরপেক্ষও না, তাদের হৃদয়ে অন্য কিছু ধারণ করে। যেমন গত 15 বছরে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে এবং প্রশাসনিক বিভিন্ন স্টেজে বসে আছে, এরা কিন্তু আওয়ামী লীগের নিয়োগকৃত এবং আওয়ামী লীগ বাছাই করে নিয়োগ দিয়েছে। তারা ছাত্রলীগ কিনা, তারা আওয়ামী লীগের ফ্যামিলির কিনা, তারা বিএনপির কিনা, জামাতের কিনা, ওটা হলে বাদ দাও, বিএনপি বা অন্য দল হলে বাদ দিয়ে শুধু আওয়ামী লীগদেরকে চাকরি দাও। সেই হিসাবে প্রশাসনের মধ্যে ম্যাক্সিমামই উপরে যাই থাকুক মানসিকভাবে আওয়ামী লীগের বিষয়গুলোকে তারা লালন করে এবং লালনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ অস্তিত্বের প্রশ্নটাও তারা এখানে চিন্তা করে। এর মধ্যে আবার কিছু কিছু বিএনপি থাকতে পারে প্রশাসনে, কিছু কিছু জামাত থাকতে পারে। তো যেহেতু গত 10 বছর প্রায় 12 বছর 14 সালের পর থেকে জামাত আওয়ামী লীগের সাথে আঁতাত করে রাজনীতি করছে, খুবই আন্ডারগ্রাউন্ডে করেছে, সেই হিসাবে জামাতের অনেক লোক এখন প্রশাসনে আছে, অনেক যেমন সচিবালয়ের অনেক অফিস কর্মকর্তা, জামাতের কর্মকর্তা প্রমোশন পেয়েছিল কিন্তু বিএনপির কর্মকর্তারা প্রমোশন পায়নি, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটু মাত্র আছে, কিন্তু জামাতেরটা নানাভাবে ওদের প্রমোশনটা হয়ে গেছে। তো সেই হিসাবে ধরেন এখন ডিসি যারা নিয়োগ হয়েছে, এখানে অনেকগুলো ডিসি কিন্তু জামাত ইসলামের সমর্থন করে, আর বাকিরা আওয়ামী লীগ সমর্থন করে, মনে মনে, প্রকাশ্যে তো আর করে না। এই প্রশাসনিক যদি হয়, দ্বিধাবিভক্ত হয়ে যায়, আমাদের মতো যারা বোর্ডটাকে নিয়ন্ত্রণ করবে, আমরা যখন এখন বিএনপি, ইসলামিক দলগুলো এবং এনসিপি বিভিন্ন দল, যে আমরা জুলাই আন্দোলনের মতো আমরা যে ওই স্পিরিটে নাই, ভিন্ন স্পিরিটে চলে গেছি, সেই অবস্থাও যদি প্রশাসনের মধ্যেও থাকে, ভোটের সময় যদি পরিলক্ষিত হয় এবং সেটা যদি প্রতিফলিত হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু না হওয়ার সম্ভাবনা বেশি। 1, 2 নম্বর হলো একটি দলের নির্বাচনকে আওয়ামী স্টাইলে করার পরিকল্পনার কথা ফার্স্ট। ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে জামাত ইসলামের নেতারা জুম মিটিংয়ে বা অনলাইন মিটিংয়ে বলেছে যে এদেশের মানুষ জামাত ইসলামকে বারবার ঠকিয়েছে, অতএব তোমরা যারা ভিতরে থাকবে তারা ঠিক আওয়ামী স্টাইলে ভোট করে ফেলতে হবে, ভোট নিয়ে নিতে হবে। আর যারা ভিতরে থেকে আওয়ামী স্টাইলে ভোট করার ক্ষমতা তোমাদের নাই, তোমরা বাইরে আমাদের সংগঠনের নেতাকর্মীদের সাথে থাকবে। এই যে একটা ইনস্ট্রাকশন দিল, এটা আবার বাইরে প্রকাশিত হলো, জুলকারনাইনও বোধহয় এটা নিয়ে কথা বলেছে বা পোস্ট করেছে। তো আল জাজিরার সাংবাদিক, সবাই তো চিনবে না, চিনবেন, সেজন্য একটু ব্যাখ্যা দিয়ে বললাম। তো আল জাজিরার সাংবাদিক জুলকারনাইনও যেহেতু আশঙ্কা করছে, তারা যেহেতু ফলো আপে থাকে, আপনারা যেমন ফলো আপে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ইসলামিক দলগুলোর পক্ষ থেকে একটা আশঙ্কা আছে, যেহেতু তাদের অতীত ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি ভালো না। আমরা যখন ছাত্র ছিলাম, বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তখন আমরা দেখেছি যে ওদেরকে বলা হতো হাত কাটা রক কাটা পার্টি বলা হতো, পা কাটা রক কাটা হাত কাটা পার্টি বলা হতো। তো তাদের ওইরকম একটা ট্রেন্ড তখন ছিল যে দ্বিমত হলেই রক কেটে দাও, হাত কেটে দাও। এটা হয়তো এই প্রজন্ম, 3টা প্রজন্ম এটা হয়তো দেখে নাই, জানে না, যার জন্য তারা হয়তো বিশ্বাস করবে না। কিন্তু তারা যদি গুগল ঘাটাঘাটি করে বা বিভিন্ন জায়গায় পেছনের দিকে যায়, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি নিজেই সাক্ষী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা দখল করেছে, কীভাবে ফায়ার করে, মানুষ মেরে, গুলি করে, এটা দেশে দেশে যুদ্ধের মতো করে, হঠাৎ করে গেরিলা হামলার মতো করে পুরো ক্যাম্পাস, এটা তো আর প্রাইভেট ইউনিভার্সিটি না, ছোট্ট একটা ক্যাম্পাস, ওটা তো কয়েক মাইল ক্যাম্পাস, এই ক্যাম্পাসে যে রণক্ষেত্র করে তারা দখল করেছে, রক্তাক্ত করে, হাত কেটে, আমাদের নেতাদেরকে এভাবে শোয়াই 2 হাত কেটে ফেলেছে, হামিদ নামে একজনের। রাজশাহী ইউনিভার্সিটিতে একইভাবে দখল করেছে গুলি করে। তো এই যেহেতু ওদের এই ক্যারেক্টারটা আছে, মানুষের ভিতরে যে চরিত্রটা থাকে, আমি আপনার সামনে যত ভদ্রতা দেখাই না কেন, আমার ভিতরে যদি আমার কি বলে হরমোনে বা আমার জিনের ভিতরে যদি খারাপ থাকে, এটা কিন্তু একবার না একবার বেরিয়ে যাবে আচরণটা। অতএব ওদের লুকায়িত রাখলেও
ওরা এই ভোট কেন্দ্রে এরকম একটা কিছু করার সম্ভাবনা থেকে যায় যদি প্রশাসন দুর্বল হয়। মিস্টার রতন, এই যে নতুন শক্তির একটা উদ্ভব, নতুন মানে তারা পুরনো শক্তি ছিল বা পুরনো শক্তি হিসেবে না থাকলেও সমাজে তাদের এক ধরনের এক্সিস্টেন্স ছিল, কিন্তু যেটা অনেকেই মনে করছেন যে বাংলাদেশ রাষ্ট্রের যে চরিত্র, আদর্শিক যে অবস্থান, সেটা অনেকখানি গত এক বছরে বদলে দেওয়ার চেষ্টা হয়েছে এবং তাদের এক ধরনের নির্বাচনের মধ্য দিয়েও আরেক ধরনের উত্থান, কেউ কেউ তো ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন বা বলছেন তারা যেতে পারে, কেউ কেউ মনে করছেন অ্যাটলিস্ট নিদেন পক্ষে এবার যদি বিরোধী অবস্থানও থাকেন সেটাও তো একটা বড় ইস্যু এবং বাংলাদেশের ব্র্যান্ডিংটাও এই নির্বাচনের মধ্য দিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে বলে অনেকে মনে করেন। সো এবং আমরা এই যে জুলাই চার্টার কেন্দ্রিক যে আলোচনা দেখলাম বা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা সংক্রান্ত যে আলোচনা বা কমিশনগুলো যেগুলো গঠিত হয়েছে বিশেষ করে রাষ্ট্রের মূল ভিত্তির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে, সেই আলোচনার মধ্যে এই লক্ষণটা খুব স্পষ্ট ছিল বলে অনেকে মনে করেন। হ্যাঁ, একটা ভালো অবজারভেশন তুলে ধরেছেন আপনি। এটা তো ঠিক, নির্বাচনের মধ্য দিয়ে একটা মত প্রতিফলিত হয়, কিন্তু মানুষের সব আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে পাওয়া যায় না। এটা এক ধরনের সিলেকশন, একটা লিমিটেড স্কোপ, তার মধ্যে সিলেকশন করতে হয় মানুষকে। যেমন সাধারণভাবে সব মানুষকে যদি জিজ্ঞেস করি, আপনারা কি বাংলাদেশে বৈষম্য থাকুক এটা চান? বাংলাদেশে ধনী গরিব থাকুক এটা চান? ব্যবসায়ীরা ইচ্ছামতো জিনিসের দাম বাড়াক সেটা কি আপনারা চান? যারা চাকরি করে তাদের মজুরি যে এত কম, আপনারা কি চান না যে তাদের মজুরিটা একটু বাড়ুক? নারীরা যে পথ চলতে এত ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, সেগুলোকে আপনি সমর্থন করেন? এইভাবে যদি প্রশ্ন করে তারপরে আপনি ভোটের জায়গায় নিয়ে যান, দেখবেন মানুষ কিন্তু ঠিকই ঠিক জায়গায় ভোট দেবে। কিন্তু ইলেকশনের সময় কি হয়, আপনাকে হারানোর জন্য আমাকে ভোট দেবে, আমাকে হারানোর জন্য তাকে ভোট দেবে। ফলে তখন ঠিক হারানোর জন্য নির্বাচন করা অথবা জিতে যাওয়ার জন্য যা খুশি তা করা। যেমন জিতে যাওয়ার জন্য কেউ যদি বলে আমাকে ভোট দিলে 18 কোটি মানুষের ইবাদত করার সওয়াব পাবেন, আমাকে ভোট দিলে আপনার জন্য বেহেশত নিশ্চিত, আমাদেরকে ভোট না দিলে আপনি কিন্তু দোজখে চলে যাবেন, তখন মজুরির প্রশ্ন বলি আর গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন বলি, এগুলো কোনো কিছু কি আর থাকে? এই জন্য আমরা বলেছি নির্বাচনে যদি ধর্মের রাজনৈতিক ব্যবহার হয়, নির্বাচনে যদি আঞ্চলিকতার ব্যবহার হয়, নির্বাচনে যদি ভয় পেশি শক্তির ব্যবহার হয়, আর নির্বাচনে যদি প্রলোভন কাজ করে, তাহলে নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ কিন্তু যা চিন্তা করে তারও প্রতিফলন ঘটাতে পারে না। তো সে কারণে নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো এরকম অনেক শক্তি চলে আসতেও পারে, কিন্তু মানুষের ওই যে সুনীলের একটা কবিতার মধ্যে আছে না, সব মরে স্বপ্ন মরে না। তো মানুষের স্বপ্নের জন্যই তো 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, 23 বছর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। পাকিস্তানের তো সব পেয়েছে, দেশে পরিণত করে দিয়েছিল। তো সেখান থেকে মানুষ আবার লড়াই করে আসছে না। স্বাধীনতার পরে তো মানুষ একবার ভাবলো যে দেশ স্বাধীন হয়ে গেছে, আর আমাদের কোনো চাওয়া পাওয়ার নাই। শেখ মুজিবুর রহমান তো এটাও বলেছেন, 3 বছর আমি তোমাদেরকে কিছুই দিতে পারবো না। তো মানুষ তো 2 হাত তুলে সমর্থন জানিয়েছিল যে দরকার নাই, আমরা যদি 190 বছর বাঁচতে পারি, 23 বছর যদি বাঁচতে পারি, 3 বছরও কষ্ট করে বাঁচবো। কিন্তু যখন দেখা হলো 3 বছর তোমাদেরকে না দিয়ে আমি নিজের লোকদেরকে দেবো, এইটা যখন হলো মানুষের মধ্যে সেটা ক্ষোভ তৈরি হয়েছে। অথবা এখনও যদি এরকম হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে অভ্যুত্থানটা হলো, তারপরে যারা তার নেতারা তারা যেভাবে বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো, সেটা প্রথমত নারীদের উপরে, তারপরে বাউলদের উপরে, তারপরে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে, এবং সবচেয়ে বড় কথা কৃষকদের সঙ্গে যে কী আচরণটা করা হলো, দুটো উদাহরণ যদি দেই। একটা হলো কৃষকদের জন্য বড় মৌসুমে ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছিল 36 টাকা কেজি, আমন মৌসুমে সেই ধানের সংগ্রহ মূল্য করে দেওয়া হলো 34 টাকা কেজি, মানে কৃষকের ধানের দাম 2 টাকা কমিয়ে দেওয়া হলো। আবার মিলারদের কাছ থেকে চাল কিনবে, চালের সংগ্রহ মূল্য ছিল 49 টাকা কেজি, ওটাকে বাড়িয়ে করা হলো 50 টাকা কেজি। তার মানে দেখুন, এইটা যদি কৃষকরা বুঝতো যে আমি ধান বিক্রি করতে গেলে কেজিতে 2 টাকা কম দেবে, আর আমার ধান কিনে যখন চাল হবে ওখানে আবার কেজিতে 1 টাকা বেশি দিয়ে সরকার কিনবে, এটা গেল এক। 2 নম্বর হচ্ছে এই 1 বছরে 3 বার ভোজ্য তেলের দাম বাড়লো, সব মিলিয়ে 1 লিটারে 27 টাকা করে সয়াবিন তেলের দাম বাড়লো। এইগুলোর ম্যান্ডেট কি এই সরকারের আছে? কিংবা অভ্যুত্থান যারা করলাম, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলাম, এই যে একটা তেলের উপরে কিভাবে টাকাটা বাড়িয়ে দিলাম, অথবা আমাদের বন্দর নিয়ে যে কথাগুলো হচ্ছে, এগুলোর ম্যান্ডেট কি তাদের আছে? এই প্রশ্নগুলো সমাজের মধ্যে আলোচিত হওয়া, মানুষকে আলোড়িত করার জন্য একটা রাজনৈতিক চর্চা দরকার ছিল, কিন্তু সেই চর্চাটা হারিয়ে গেল। ফলে খেয়াল করবেন, আপনি যে আশঙ্কাটা করছেন ওইটা পরিকল্পিত একটা হতে পারে, যে মানুষকে সব ভুলিয়ে দাও, সব ভুলিয়ে দিয়ে একবার যদি হানাহানি
মারামারির মধ্যে মানুষকে লিপ্ত করে দেওয়া যায়, তাহলে মানুষ হানাহানির মধ্যে লিপ্ত থাকতে তার যে দৈনন্দিন প্রয়োজনগুলো কি আপনি সেই আশঙ্কাটাও করছেন? সেই আশঙ্কা মানে সম্ভাবনা না বলেও আমি বলবো যে সেটার বাস্তবতা তৈরি করে ফেলা হচ্ছে। হ্যাঁ, এমনভাবে তৈরি করা হচ্ছে যে মনে হচ্ছে মানুষ ইনভলভ হয়ে যাবে এখানে। তো এইটা একটা জাতিকে কিন্তু পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা হবে। কিন্তু আবার আরেক দিক থেকে দেখুন, শেষ পর্যন্ত মানুষ তো লড়েই তো, হয়তো 10 বছর 5 বছর। আওয়ামী লীগের তারা কি ঘুণাক্ষরও কখনো ভেবেছিল যে তাদেরকে এভাবে ক্ষমতাটা ছাড়তে হবে? আচ্ছা, উন্নয়নের দশক পালন করার পরে আইয়ুব খান কি কখনো ভেবেছিল তাকে ক্ষমতা ছাড়তে হবে? অথবা দেশের রাজনীতিতে নতুন ধারার প্রবর্তক এরশাদ, সে কি কখনো ভেবেছিল যে তাকে এইভাবে ক্ষমতা ছাড়তে হবে? ফলে অনেকটা এইরকম, চীনের রাজারা নাকি চীনের প্রাচীর তৈরি করেছিলেন এই কারণে যে ওই দিক থেকে বিদেশি শক্তি যেন আক্রমণ করতে না পারে। কিন্তু যতবার আক্রমণ হয়েছে প্রত্যেকটা কিন্তু ওই চীনের প্রাচীরের বাইরে অন্য দিক থেকে। ফলে ওরা যেটাকে তাদের প্রতিরক্ষা ব্যূহ মনে করে, জনগণের বিক্ষোভ কিন্তু অন্য দিক থেকেও তৈরি হতে পারে। আরেকটা প্রশ্ন, যেটা আমি আবার নির্বাচনের প্রসঙ্গেই একটু ফেরত যাই, যেহেতু অন্তর্ভুক্তির প্রশ্ন, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রসঙ্গটা আছে। আমরা লক্ষ্য করছি যে আন্তর্জাতিক মহল কিন্তু ফাঁকে ফাঁকে বলতে চেষ্টা করছে নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হতে হবে। জাতিসংঘ বলেছে, আমাদের প্রতিবেশীরা তো এখন প্রায় নিয়মিতই সে কথা বলছেন, অন্যান্য দেশগুলো, এবং অনেকে মনে করেন যে এবং নির্বাচন যদি কোনো কারণে একটা দেশের ভেতরে প্রশ্নের মধ্যে পড়ে যায়, এটা বাইরের থেকে আরও ভবিষ্যতে জোরালো হয়ে উঠতে পারবে। সেক্ষেত্রে যারা ক্ষমতায় যাবে তাদের জন্য পরিস্থিতিটা খুব একটা রাষ্ট্র চালাতে গিয়ে অনুকূলে নাও থাকতে পারে এবং ভয়ানক রকমের একটা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে। আপনার কি মনে হয়? হ্যাঁ, সেটা তো বটেই। যেমন ধরুন, আমি যতটুকু আমাদের দল বাসদের পক্ষ থেকে, আমরা বামপন্থীদের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি বা বলেছি, যে আইন করে কোনো দলকে নিষিদ্ধ করার পরিণতি খুব ভালো হয় না। যে কারণে বিএনপির দিক থেকেও কিন্তু আমরা খুব বেশি এটা দেখি নাই যে বিএনপি বারবার বলেছে নিষিদ্ধ করার ক্ষেত্রে। একটা দল তার তৎপরতার কারণে জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। যেমন যে মুসলিম লীগের হাত ধরে পাকিস্তান হয়েছিল, সেই মুসলিম লীগ কিন্তু পাকিস্তানেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল। কেন পড়লো? 54 নির্বাচনে এই ধরাশায়ী হয়ে গেল কেন মুসলিম লীগ? তাহলে মানে রাজনীতিতে কোনো একটা দল অপ্রাসঙ্গিক হয়ে ওঠে যখন সে জনগণের চিন্তার বিপরীতে দাঁড়ায়। তো এটা আমরা ভেবেছিলাম, কিন্তু সেই সময় দেখুন এমন একটা মব তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে মবের কাছে মূল্যবোধ হারিয়ে যাচ্ছিল, মবের কাছে গণতান্ত্রিক চেতনা হারিয়ে, ফলে অনেকে কিন্তু চুপ করেছিল। এখন যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্ন আসবে, তখন এই প্রশ্নগুলো তো আসবেই। আচ্ছা, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেল, আওয়ামী লীগের এমপিরা পালিয়ে গেল, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও হয়তো পালিয়ে গেল, কেউ বাইতুল মোকাররমের ক্ষতিপতি নিয়ে কিছুদিনের জন্য পালিয়ে থাকলেন, ঠিক আছে, সবাই পালিয়ে গেল। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সাধারণ কর্মীরা, তারা কি দেশ ছেড়ে পালিয়ে গেল? তারা দেশে আছে না? এই মানুষগুলোকে আপনি কি করবেন? ফলে এই মানুষগুলোকে তো এই দেশেরই তো তারা জনগণ, এই দেশের মানুষ, তো তার দলের নেতা বা তাদের দলের কর্মকাণ্ডের জন্য তাদের হয়তো নানা গঞ্জনা সহ্য করতে হচ্ছে। যে নেতারা দুর্নীতি করেছেন তাদের বিচার হবে, এগুলো ঠিক, প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। কিন্তু আমরা তো এই কথা বলে একটা রাজনৈতিক চেতনার সঙ্গে যুক্ত মানুষকে সমাজ থেকে নাই করে দিতে পারি না, নিষ্ক্রিয় করে দিতে পারি না, অফ করে দিতে পারি না। ফলে তখন কি হবে? তাদের মতামত অন্যভাবে ভেন্টিলেটেড হবে। তো এই কারণে আমার মনে হয় যে আগামীতে বহুদিন পর্যন্ত এই প্রশ্নটা আমাদের ফেস করতে হবে যে রাজনীতিটা কিভাবে পরিচালিত হবে, রাজনীতির নীতিটা কি হবে। রাজনীতির নীতিটা কি এরকম হবে? গায়ের জোরে কণ্ঠরুদ্ধ করা? তা নয়। গায়ের জোরে কণ্ঠরুদ্ধ করলে জনগণেরও একটা গায়ের জোর আছে। জনগণের গায়ের জোরটা হয়তো কিছুদিন পর পর আসে, সেটা অভ্যুত্থান রূপে আসে, কিন্তু জনগণ সেটা তো সহ্য করে না, মেনে নেয় না। তা আমরা মনে করি যে কথাটা বলছে অন্তর্ভুক্তিমূলক এই দিক থেকে দেখা উচিত, জনগণের দাবিগুলো নির্বাচনী বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা, গণতান্ত্রিক চেতনাটা অন্তর্ভুক্ত হচ্ছে কিনা। নির্বাচন মানে বাই এনি মিনস পাওয়ার গ্র্যাব করা, যার মানে আমি ক্ষমতাটাকে একটা বৈধতা দেওয়ার যে জায়গা, সেইটা যেন না হয়, ক্ষমতায় যেন জনমানুষের অন্তর্ভুক্তিটা থাকে। সেই দিক থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে। আর অভ্যুত্থানের পরে কিছু পরিস্থিতি হয়, অভ্যুত্থানের ধরুন এইটুকু বলে আমি শেষ করি, 5ই আগস্ট যদি অভ্যুত্থানটা না হতো তাহলে কি হতো? তাহলে যারা অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে ছিল তাদেরকে কি পরিমাণ নিপীড়ন সহ্য করতে হতো? ঠিক তেমনি 5ই আগস্টে যখন অভ্যুত্থানটা হলো, তাহলে যারা আবার পরাজিত হলো তাদেরকে কিছু নিপীড়ন ভোগ করতে হচ্ছে। এই জায়গায় অন্তত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যেন ঠিক থাকে, এটা দেখা উচিত ছিল। আর মানুষ যেন
বিচার পায়। আমরা তখন স্লোগান তুলেছিলাম না, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর অল। কোনো একটা জায়গায় ইনজাস্টিস হলে এটা তো সমস্ত জায়গায় তার প্রভাব ছড়িয়ে পড়ে। ফলে অভ্যুত্থানের পরেও একটা জাস্টিসের জায়গা দরকার ছিল, কিন্তু আমরা সেই জায়গাতেও কিন্তু একটা ঘাটতি লক্ষ্য করেছি, যার খেসারত এখন আমাদের অনেককে দিতে হচ্ছে। মিস্টার ওয়াদুদ ভাইয়া, জি, যে প্রশ্নটা করেছিলাম যে আন্তর্জাতিক মহলও এই বক্তব্য দিচ্ছে যে এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং কাউকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন, এবং নির্বাচন যেভাবে হয়ে যায় এবং এই নির্বাচন যদি দেশের ভিতরেই নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়, তখন ওই প্রশ্নটাও তো দেশের ভেতরে তো হবেই, দেশের বাইরে থেকে আরও জোরালোভাবে আসবে। যে হ্যাঁ, যেহেতু জুলাই বিপ্লব হয়েছে, জুলাই আন্দোলন মানে অভ্যুত্থান হয়েছে, এবং আওয়ামী লীগের বিগত দিনের কর্মকাণ্ডে দেশের মানুষ খুবই বিরক্ত, অসন্তুষ্ট, এবং মানে তারা নিজেরাই ছাপ্পারার। সেই হিসাবে দেশে যতটুকুই হোক না কেন, বাইরে কিন্তু এটা প্রশ্ন উঠবে, সমালোচনা হবে। সেই জন্য বিএনপির পক্ষ থেকে কিন্তু ওদেরকে বাইরে রাখার বিষয়টা ওভাবে বিএনপি বলা হয়নি, কখনো বলেনি। তো আমরাও মনে করি যে এটা ওদেরকে নিষিদ্ধ করাটা ঠিক না করে ওদের দলের বিচার করা উচিত ছিল, দলের। সেটা কিন্তু সেরকম কোনো মামলা তো ফাইল হয়নি, নাই। রাজনৈতিক দলের বিচার যদি হতো, যে আওয়ামী লীগ সরকারে গিয়ে মানে মূল কথা হচ্ছে আইনি প্রক্রিয়ার সমাধান হতো, আইনি এক্সিকিউটিভ অর্ডারে না, মানে ব্যক্তির বিচার হচ্ছে। দলগতভাবে তারা যে অপরাধ করেছে, অন্যায় করেছে, খুন খারাপি করেছে, অর্থ পাচার করেছে, এগুলোতে প্রশ্রয় দিয়েছে, কিন্তু সেই অভিযোগ তো ফ্রেম করা সেই হয়নি। বিচারটা যদি হতো নিষিদ্ধের থেকে অনেক ভালো হতো। নিষিদ্ধ বরঞ্চ এটা অথবা আপনার কি মনে হয় না মানে যে মানুষই আসলে তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করতো এবং সেটা অনেক বেশি সহজ হতো? হ্যাঁ, এটা আরো বেশি। তারা আসলে কতজন প্রার্থী দিতে পারতো সেরকম প্রার্থী, ওই মানসিক অবস্থা তাদের ছিল কিনা? কারণ আমি তো গত 1-1.5 বছরের বেশি, প্রায় 1 বছরের বেশি সময় দেখছি যে তারা তো ইনভিজিবল, তাদের সেই অর্থে কোনো অ্যাক্টিভিটিস তারা করতেই পারছে না। অতএব মানুষ থেকে প্রত্যাখ্যিত হলে আরো বেশি। যেটা মিস্টার রতন 54 সালের নির্বাচন মুসলিম লীগের অবস্থা দিয়ে বুঝিয়ে দিলেন। দুইটা রায় হতো জুলাই একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অনানুষ্ঠানিক, আরেকটা হলো আনুষ্ঠানিক প্রত্যাখ্যান, এবং এরপরে মুসলিম লীগের মতো আওয়ামী লীগ বিলীন হয়ে যেত। এটা অত্যন্ত ভালো হতো। নিষিদ্ধ করে তো কোনো সলিউশন নাই। যেমন আমাদের সামনে উদাহরণ আছে, জামাত ইসলাম 3বার নিষিদ্ধ হয়েছে। কই জামাত ইসলাম তো এখন দাপট সৃষ্টি করছে, অনেক শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে, যতটুকু শক্তি নাই তার থেকে বেশি প্রদর্শন করার চেষ্টা করছে, ইলেকশনও করছে। শেখ হাসিনা নিজেও যাওয়ার আগে নিষিদ্ধ করে গেছে। তো এই বিষয়গুলো আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে কোনো লাভ নেই। এটা একটা কোনোদিন পানির স্রোতকে যেমন বাদ দিয়ে ঠেকিয়ে রাখা যায় না, এই রাজনৈতিক স্রোত, মানুষের মাইগ্রেশন, আপনাদের মনে হয় না নিষিদ্ধ তো সরকার, এই সরকার করলো, কার্যক্রম স্থগিত করলো, কিন্তু যদি জনগণের আপনারা ক্ষমতায় যান, তাহলে এই প্রশ্ন, এই কালিমা বা এটাকে ঘিরে যে সংকট তৈরি হবে, সেটা আসলে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, আমাদেরকে তো এইটার মোকাবেলা করতে হবে, ফেস করতে হবে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, যেমন আমাদের নেতা শিখিয়েছে, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছে। যেমন হাসিনাকে বিদেশ থেকে এনে যে আপনি কি বাকশালে থাকবেন, বাকশাল করবেন না আওয়ামী লীগ করবেন, যেহেতু আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার পরে আপনার বাবা বাকশাল করে গেছেন, আপনি যেটা করতে চান সেটাই আপনাকে করতে দেওয়া হবে। সেই হিসাবে হাসিনার ইচ্ছা অনুযায়ী আওয়ামী লীগের নিবন্ধন দেওয়া হলো পুনরায়, এবং আওয়ামী লীগের প্রতীক দেওয়া হলো, জিয়াউর রহমান দিলেন, এবং আওয়ামী লীগকে খুব সসম্মানে রাজনীতি করার সুযোগ করে দিলেন, জামাতকে সহ সবাইকে। তো সেই হিসাবে আমাদের নেতার অনুসারী হিসাবে আমরাও চেষ্টা করব যে সেটাকে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে উপায়ে এটাকে মোকাবেলা করার এবং সেটাকে সলভ করার। আমরা কাউকে এইভাবে এই প্রক্রিয়ায় আমরা মানে চাই না আর কি, কেউ বাইরে থাকুক। এটা হলো আমাদের কথা। যদিও জাতীয় পার্টি ওদের সহযোগী রাজনৈতিক দল হিসাবে অনেকটা নীরব ছিল, ইদানিং তো একটু সরব হচ্ছে। আজকে দেখলাম তারা স্টেটমেন্ট দিল, আনোয়ার হোসেন মঞ্জু সহ, তারপর আরও অন্যান্যরা দিল। তো জাতীয় পার্টি যেমন নিষিদ্ধ করার জন্য অনেকে বলছে, আমরা কিন্তু সেটাতে একমত হই নেই। যদিও জাতীয় পার্টির উপর আমাদের অনেক ক্ষোভ আছে, নিঃসন্দেহে সবারই খুব থাকে, সবারই ক্ষোভ আছে যে সে তার কারণেই কিন্তু আওয়ামী লীগ এত প্রশ্রয় পেয়েছে, এত সুযোগ পেয়েছে। তারপরেও আমাদের কথা হলো
গণতান্ত্রিক প্রক্রিয়া একটা দল রাজনীতি করতে পারবেই, তাকে বাধা দেওয়ার কোনো প্রশ্ন উঠে না, ঠিক না। এখন এখানে কে দ্বিতীয় হবে এই নিয়ে লড়াই করতে গিয়ে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার চক্রান্তে লিপ্ত। আমরা দ্বিতীয় প্রথম যে হবেও মানুষের ভোটে হবে। হয়তো জামাত ইসলাম ভাবছে যে জাতীয় পার্টি থাকলে, জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের একটা শরিক বা সংগঠন, সহযোগী সংগঠন, আওয়ামী লীগের ভোট আবার ওখানে চলে যায় কিনা, তারা হয়তো বিরোধী দল, প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে। এই আশঙ্কায় জামাত ইসলাম নিজেদেরকে তৃতীয় স্থানে কল্পনা করে, যার জন্য জামাত ইসলাম চাচ্ছে না জাতীয় পার্টি নির্বাচন করুক। তো যেহেতু সরকারও বলছে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে, আমরাও চাই সব পার্টি ইলেকশন করুক, সেই হিসাবে জাতীয় পার্টিও সব পার্টির মধ্যে পড়ে যায়, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই যে এটা সার্বজনীন হোক। একটা আশঙ্কা যেটা মিস্টার রতনও করছিলেন যে সংঘাত সংঘর্ষ নির্বাচনকে সামনে রেখে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। অনেকেই মনে করছেন, যেহেতু ল এনফোর্সিং এজেন্সিসগুলো অতটা অ্যাক্টিভ না এবং জুলাই অগাস্টের সময় যে অস্ত্র লুট হয়ে গেছে সেই অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি, কেউ জানে না সেগুলো কার কাছে আছে। তো এইরকম একটা পরিস্থিতি আপনি কি সেরকম কোনো আশঙ্কা করেন? এবং আপনিও তো একটা প্রায় অস্থির অঞ্চলের প্রতিনিধি, তো সব মিলিয়ে কি আশঙ্কা আপনার, বা আদৌ কোনো আশঙ্কা আছে? প্রথমত হলো বাংলাদেশের যেখানে যাই হোক না কেন, আমার এখানে কিন্তু অস্ত্রের খেলা হবে। অস্ত্রের খেলা বিএনপি বা গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে না, ওখানে আপনার যারা আঞ্চলিক দল তাদের যেহেতু প্রার্থী থাকবে, জেএসএস এর প্রার্থী থাকবে, ইউপিডিএফ এর প্রার্থী থাকবে, এরা একটু বড় দল, তো ওদের আর্মস ক্যাডাররা ভোটারদেরকে কি কিন্তু আর্মস প্রদর্শন করে বলে এই মার্কা এই প্রতীকে ভোট দিতে হবে, নাহলে পরের দিন সব ব্লাস্ট ফায়ার করবো, বাড়ি জ্বালিয়ে দেবো, গ্রাম জ্বালিয়ে দেবো। তো ওখানে কিন্তু সেনাবাহিনী ছাড়া ওই পরিস্থিতি কন্ট্রোল করা যায় না। তো আমি এমন একটা জটিল এলাকায়, পিচ্ছিল এলাকায় রাজনীতি করছি, ভোট করছি, কঠিন প্লেন ডিস্ট্রিক্টের থেকে, সেই হিসাবে প্লেন ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে। ভোটের সময় না হলেও ভোটের আগে, এখন থেকে তফসিল থেকে ভোটের আগে মাঝখানে একটা সংঘাতের আশঙ্কা আমি করছি। মাঝখানে, মধ্যখানে ধরেন সর্বোচ্চ 7 থেকে 10 দিনের একটা সংঘাত হতে পারে, বহুমুখী একটা ক্রাইসিস সংঘাত হবে। হওয়ার পরে ভোট কিন্তু হবে। মানে ব্যাপারটা কি এরকম যে এই সংঘাতটা জামাত বিএনপির অভ্যন্তরীণ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং আপনার অঞ্চলে এরকম সব মিলিয়ে সব মিলিয়ে একটা সংঘাত, একটা ক্রাইসিস কিন্তু ভোটের আগে হবে। আমার একটা বিবেচনা বা আমার একটা পলিটিক্যাল অভিজ্ঞতা থেকে আমার যে ধারণা, কিন্তু হয়তো ভোটের তো 1 সপ্তাহ আগে এসে পরিস্থিতি আবার আন্ডার কন্ট্রোল হবে। তবে এই ক্ষেত্রে আর্মি, যেহেতু আমাদের নিরাপত্তা বাহিনী এবং সরকারের সক্ষমতা কম, সেক্ষেত্রে সেনাবাহিনীকে ব্যবহার করা, কাজে লাগানো জরুরি আমি মনে করি। যদিও এটার সাথে অনেকে একমত হবে না, কিন্তু আমি মনে করি সেনাবাহিনীকে নির্বাচনের একদম মতো, পুলিশের মতো পাওয়ার দেওয়া দরকার, বেস্টেসি পাওয়ার সহ আর কি দেওয়া দরকার। তা না হলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সন্দিহান আছে। রতন, হ্যাঁ, নির্বাচনে তো ধরুন একটা অস্থিরতা সবসময় থাকে। আমাদের এর আগে 12টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সর্বশেষ যেটা আমিডামিন নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু সংঘাত হয়েছিল। তার মানে নিজেরা ক্ষমতার সঙ্গে যেহেতু ভবিষ্যৎ লুটপাটের অধিকার পাওয়ার প্রশ্নটা যুক্ত, আমি নির্বাচিত হয়েছি মানে আমি দুর্নীতি করার ক্ষমতা পেয়েছি, নির্বাচিত হয়েছি মানে অন্যকে ক্ষমতাহীন করার অধিকার পেয়েছি, এরকম একটা মনন জগৎ কিন্তু আছে। তো ফলে সেখান থেকে ক্ষমতা, মানে যদিও পার্লামেন্ট নির্বাচনের মধ্যে দিয়ে কী হয়, একটা আইন সমান নির্বাচন হয়, সেখানে আইন প্রণয়নের কথা থাকার কথা ছিল, নীতি প্রণয়নের কথা থাকার কথা ছিল, দেশ কোন পথে চলবে সেগুলো নিয়ে ডিবেট হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত বরাদ্দের জায়গাটাই তো গুরুত্বপূর্ণ হয়ে যায়। যে কারণে হয় কি, কার হাতে পাওয়ারটা থাকবে। পাওয়ার মানে কি, করাপশন করার পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে অন্যকে পাওয়ারলেস করার পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে কি যে আমার সমৃদ্ধি, মানে একটা বলে বাধাহীন সমৃদ্ধি অর্জনের পাওয়ার। এই কারণে তৎপরতাটা বেশি থাকে। এইটা একটা হতেই পারে, এটা এর আগেও হয়েছে, ভবিষ্যতেও হয়তো আরও হতে পারে। এইবার যেহেতু নতুন শক্তি হিসেবে কেউ ভাবছেন যে তাদের জানান দেওয়া দরকার, সেই জানান দেওয়ার জন্য তারা হয়তো মরিয়া হয়ে উঠতে পারেন। আর যেটা হলো যে এই নির্বাচনে আমাদের পুলিশের ধরুন যদি 1.25 লাখ থেকে 1.5 লাখ সদস্য থাকবেন, বর্ডার গার্ড, তারপর অন্যান্য সেনাবাহিনী সব মিলিয়ে ধরেন আরও লাখখানেক,
এবং সব মিলিয়ে যদি আনসার 4.5 লাখ, হ্যাঁ সব মিলে 6 লাখ থেকে 7 লাখ একটা ডিপ্লয়মেন্ট থাকে। এইটা দিয়ে একটা আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যবস্থা হয়, কিন্তু শুধু এটা দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা হয় না। আইন শৃঙ্খলার অনেকটা কিন্তু স্ব-আরোপিত শৃঙ্খলা লাগে। নির্বাচনের সময় ওই স্ব-আরোপিত শৃঙ্খলাটা কতখানি থাকবে তার উপর নির্ভর করবে নির্বাচনটা কতখানি শান্তিপূর্ণ হবে। রতন ভাই যেটা বলছে আসলে ওইটাই, আমাদের ভোটারদের এবং নেতাকর্মীদের পার্টিগুলোরও মানসিক চিন্তা থাকতে হবে যে মানে আইন শৃঙ্খলাটা যেন ভালো থাকে, আমি যেন আইনের বৈপরীতে কিছু না করি, তাহলে আইন শৃঙ্খলা বাস্তবায়নটা খুব সহজ। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, সময় তো নিশ্চয়ই কম। তো আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবো। তো এটা আমরা বলতে পারি যে অনেকে প্রশ্ন করতে হয় মানে হোয়াট ইজ ওয়ে বা মানে ওয়েটা কি। সেক্ষেত্রে আমরা যেমন বলি, যেমন শিক্ষা বোর্ডে দেখা যায় যে একটা সার্টিফিকেটে যদি ভুল হয় বা ইচ্ছে করে ভুল করে দেয়, সেটা সংশোধন করতে গার্ডিয়ানকে অনেক খরচ করতে হয়, ঘুষ দিতে হয় এবং চামড়া মানে জুতা ক্ষয় করে ফেলতে হয়। সেই জায়গাটাতে আমরা হাত দেব। বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ মানে ব্যবস্থাপনার যেই জিনিসগুলো আছে, অনিয়মগুলো আছে, বিল বেশি দেওয়া কম দেওয়া, সেই জায়গাগুলোতে আমরা হাত দেবো। শিক্ষা অধিদপ্তরের ওয়াল নাকি টাকা খায়, শিক্ষকরা এভাবে বলে, সেই জায়গাগুলোতে আমরা নার্সিং করব যাতে শিক্ষকরা এই লাঞ্ছনার শিকার না হয়। স্বাস্থ্য বিভাগে সরকার কিন্তু ওষুধ দেয়, যে সরকার আসুক খুব ভালো পরিমাণে ওষুধ দেয়, পাবলিক কিন্তু কোনো ওষুধ পায় না, রুগী ওষুধ পায় না। এটা হসপিটালের 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীদের সিন্ডিকেট থাকে, তারা ওষুধগুলো বাইরে চালান করে দেয়। অতএব এই জায়গাগুলোতে আমরা নার্সিং করব, এটাই তারেক রহমানের পলিসি। প্রত্যেকটা সেক্টরে নার্সিং করে আমরা দুর্নীতি মুক্ত করব। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রাজিকুজ্জামান রতন এবং মিস্টার ওয়াদুদ ভিয়া, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম। নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামী 10 বা 11 তারিখের দিকে আশা করা হচ্ছে। নির্বাচনটা প্রয়োজন আমরা সবাই বলছি, কিন্তু প্রস্তুতি এবং বাস্তবতাকে সেটাও আলোচনার মধ্যে এসছে। এই নির্বাচনে একটা অনুকূল পরিবেশ পেয়েছে কিছু কিছু শক্তি, যাদেরকে অনেকেই অশুভ শক্তি হিসেবে চিহ্নিত করেন এবং যারা বাংলাদেশকে একেবারে ভিন্ন মোড়ে নিয়ে যেতে পারেন। বাংলাদেশের মোড়, আদর্শিক অবস্থান, যে লক্ষ্য স্বপ্ন নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল সেখান থেকে অনেক দূরে সরিয়ে দিতে পারেন। সেই শক্তিকে কিভাবে মোকাবেলা করা হবে সেটাও একটা বড় চ্যালেঞ্জ এখন অনেকেই মনে করছেন। এর সঙ্গে নির্বাচনকে জটিল করে তোলবার জন্য জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটকে জড়িয়ে দেওয়া হয়েছে এবং আমার এক অতিথি অনেকগুলো শব্দ উচ্চারণ করেছেন। এটা কি গণভোট, গণবিড়ম্বনা, গণবিরক্তি, তামাশা, গণপ্রতারণা, অনেক কিছু যুক্ত করেছেন। তাতে সহজেই অনুমেয় যে আসলে তিনি কী বলতে চাইছেন। এবং আমার আরেক অতিথি তার নিজ অঞ্চলের প্রসঙ্গ তো টানলেনি এবং সারা দেশেই তিনি মনে করেন যে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হতে পারে। তবে শেষ পর্যন্ত হয়তো সেই পরিস্থিতি উত্তরণ করা বা অতিক্রম করা সম্ভব হয়। কিন্তু মূল চ্যালেঞ্জ যেটা আরও থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনটা আসলে কতখানি ক্রেডিবল একটা ইলেকশন হবে। নির্বাচনটা উৎসব মুখর বা শ্রেষ্ঠ নির্বাচন করতে চাইছেন, কিন্তু আমার অতিথিরা বলছেন যে এটা আসলে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। আমাদের শ্রেষ্ঠ নির্বাচনের দিকে মনোযোগ না দিয়ে কতটা সুষ্ঠু করা যায় সেই জায়গায়। এবং বড় চ্যালেঞ্জের জায়গায় সেটা হচ্ছে যে উৎসব মুখরের চাইতেও বড় কথা হচ্ছে যে অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কিনা। এবং সেটা যদি না হয় এবং নানা কারণে যদি এই নির্বাচনের নানা রকমের দোষ ত্রুটি, দুর্বলতা প্রকাশ্য হয়ে ওঠে, নির্বাচনটা যদি শান্তিপূর্ণ না হয়, তাহলে ওই যে অংশগ্রহণ আর অন্তর্ভুক্তির প্রশ্নটা, যেটা সবাই বোঝেন, আমার অতিথিরাও আলোচনা করছেন, অনেকে অবশ্য মনে করেন যে অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত, কিন্তু এই যে মপটপের ভয় আর সে কথা সাহস করে বলেন না, সেটা না হলে যারাই ক্ষমতা যান না কেন তারা কিন্তু অনেক রকমের জাতীয় এবং আন্তর্জাতিক প্রশ্নের মুখে এবং চ্যালেঞ্জের মুখে পড়বেন। আমরা আশা করব যে এইসব বিষয়গুলো এখনও সময় আছে, এগুলো নিয়ে যথেষ্ট কাজ করা দরকার এবং এগুলোকে কীভাবে ঠিকঠাক করবেন সেটা না করে আসলে নির্বাচনটা জরুরি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কালকে হলে সবচাইতে উত্তম, কারণ যে সরকার আছে সেই সরকার আসলে কোনো কিছু ডেলিভার করতে পারছে না। যেটা নির্বাচিত সরকার, জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার, কিন্তু সরকারটা যে জনপ্রতিনিধিত্বশীল সেটা যেন বোঝা যায়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।